হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা অনুষ্ঠানটি প্রচার করছি গত 20 মার্চ থেকে। এই করোনা ভাইরাস প্যান্ডেমিক, যেটা এই প্যান্ডেমিকের পর থেকে অনুষ্ঠানটি প্রতিদিনই আমরা প্রচার করছি কমিউনিটির স্বার্থে, এবং আমাদের সাথে প্রতিদিনই থাকছেন আমাদের পরিচয় সম্পাদক নাজমুল হাসান। আমরা প্রতিদিন আপডেট এবং আমাদের কমিউনিটির জীবনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা প্রচার করছি এবং তাদেরকে আমরা চেষ্টা করছি কিভাবে তারা যে জিনিসগুলো তাদের সাহায্য দরকার, এই সাহায্যগুলো যাতে প্রোভাইড করা যায়। বিং এ মিডিয়া আমরা যাতে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো তার মধ্যে আছে যে আমাদের সাথে আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, যিনি দীর্ঘ 18 দিন আইসিইউতে ছিলেন। তিনি নিজে একজন হেলথ ওয়ার্কার, তিনি ফ্রন্টলাইনে কাজ করেন। তিনি একজন অ্যানেস্থেসিওলজিস্ট, কিন্তু তিনি নিজেই আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে এবং 18 দিন তিনি আইসিইউতে ছিলেন। মিরাকল বিষয় হচ্ছে যে কোনো ধরনের ভেন্টিলেশন এবং লাইফ সাপোর্ট ছাড়াই তিনি বেরিয়ে এসেছেন এবং তিনি আমাদের মধ্যে আছেন। তিনি কিভাবে এই লাইফ সাপোর্ট ছাড়া চিকিৎসাটি তার হয়েছিল এবং তার যে উপলব্ধি, তার যে শিক্ষা, এই বিষয়টি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। কমিউনিটির অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের পর থেকে তারা মর্গেজ, হোম মর্গেজ এন্ড ফিনান্সিয়াল কমার্শিয়াল মর্গেজ, এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের কনফিউশনের মধ্যে আছেন। কেউ বাড়ি ভাড়া পাচ্ছেন না, কেউ বাড়ি ভাড়া দিচ্ছেন না, মর্গেজ দিতে পারছেন না, কমার্শিয়াল মর্গেজের কি হবে, দেরি হলে কি হবে, দেওয়া আদৌ দরকার কি দরকার না, এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ এবং আমাদেরকে অনবরত প্রশ্ন করছেন। আমরা আজকে দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই বিষয়ে আলোচনা করতে এনেছি। তারা দুজনেই ল্যান্ডিং এবং মর্গেজ এর সাথে সম্পৃক্ত। এর মধ্যে আছেন জনাব মোহাম্মদ ফাহিম জান, যিনি একজন সিনিয়র মর্গেজ ব্যাংকার। আমরা শুভেচ্ছা জানাচ্ছি ফাহিম ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। আরো আছেন জনাব ইসমাইল আহমেদ, যিনি কমার্শিয়াল রিয়েল এস্টেট একজন বিশেষজ্ঞ। তিনি আমাদের সাথে আছেন। তিনি আমাদের সাথে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে, যে হোম মর্গেজ এন্ড কমার্শিয়াল মর্গেজ, এই দুই বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান অবস্থা কি, কি মর্গেজটা দেওয়ার কতটুকু সময়মতো দেওয়া প্রয়োজন আছে কিনা, যদি দেরি হয় কি হবে, যদি মর্গেজ এর কোনো ধরনের অপশন আছে কিনা পরে দেওয়ার, বা বিষয়গুলো কি, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। এছাড়া এই সময়ে বাড়ি যদি কেউ কিনতে চায়, তাহলে এই বাড়ি কেনার সুবিধাটা কি, অসুবিধা কি, এই বিষয়টা আমরা তাদেরকে জানতে চাইবো। আমাদের সাথে আছেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের জনাব মোহাম্মদ, আমাদের সাথে রুহুল আহমেদ সিদ্দিকী, যিনি বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি। জনাব বাংলাদেশ সোসাইটি, বিসাইড অফ বাংলাদেশ সোসাইটি, জনাব রুহুল আহমেদ সিদ্দিকী এবং সোসাইটি আরো নেতারা, তারা একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা নিজেরাই কিছু পয়সা কালেকশন করে তারা নিজেরা কিছু রিলিফের কাজ করছেন, মানুষদেরকে হেল্প করছেন। আমরা তাদের জানার চেষ্টা করবো। আর আছেন অ্যাডভোকেট মজুমদার, যিনি ব্রঙ্কসের বাসিন্দা। তিনি ডিস্ট্রিক্ট 38 থেকে সম্ভবত তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিস্ট্রিক্ট লিডার পদে। আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করবো যে কয়েকদিন আগে তাকে ব্যালট থেকে বাদ দেওয়া হয়েছিল, তিনি কোর্টে গিয়েছিলেন এবং তার নাম আবার ব্যালটে ফিরে এসেছে। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। সো আমাদের প্যানেলে আজকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে আজকের দিনের আপডেট জানার জন্য। অ্যাজ অলওয়েজ আপনি জানেন যে মানুষ বসে থাকে। আজকে অনেকগুলো নাজমুল ভাই মজার খবর আছে। এর মধ্যে আছে যেমন গভর্নর বলেছেন যে তিনি মেমোরিয়াল ডের সময় বিচ খুলে দেবেন। তারপরে আপনার নিউ ইয়র্ক সিটি মেয়র বলেছেন যে যারা গরিব মানুষ তাদেরকে তিনি এই যে আপনার এসি, এয়ার কন্ডিশন প্রোভাইড করবেন। তারপরে আপনার নিউ ইয়র্ক সিটি কিভাবে খুলবে কি খুলবে না, স্টেট কিভাবে খুলবে, এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আজকে আমি দেখেছি যে অবজারভেশনের মধ্যে আছে। ফেডারেল অনেক বিষয় আছে, আপনি বিষয়গুলো সবই জানেন। তো আমাদের ভিউয়ার যারা, তারা উদগ্রীব হয়ে বসে আছেন আপনার কথা শোনার জন্য। তো প্লিজ গিভ দ্য আপডেট। ধন্যবাদ তাহার, এবং ধন্যবাদ সব প্যানেলিস্টকে। সুখবর তো আছেই বটে, কিন্তু ঠিক সেইভাবে সুখবর আমি বলবো না, আশাব্যঞ্জক খবর বলবো। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের যে এই করোনা ভাইরাসে পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত শহর যেটি ছিল এবং স্টেট নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্ক স্টেটের 5টি অঞ্চল আজ রাত 12টার পর থেকেই তারা লকডাউন মুক্ত, শেল্টার ইন প্লেস, আর সেখানে এফেক্টিভ না।
ওপেনিং ইকোনমি ওপেন করার যে প্রথম ফেজ সেটা চালু, কিন্তু দুর্ভাগ্যজনক খবর আরেকটি খবর আছে, যেটি গভর্নর গতকাল রাতে গভীর রাতে এটি জারি করেছেন, যে যে সমস্ত এলাকা খুলছে তার বাইরে যেগুলি আছে সেগুলি কিন্তু মানে তারা যতক্ষণ পর্যন্ত খোলার যোগ্যতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত আগামী জুনের 13 তারিখ পর্যন্ত লকডাউনটা বহাল থাকবে। আজকে মেয়র সাংবাদিক সম্মেলনে একটি আশাবাদ ব্যক্ত করেছেন যে আহ, তিনি আশা করছেন যে গভর্নর যে 7টি বেঞ্চমার্ক দিয়েছেন যে অর্থনীতি সচল করার ব্যাপারে, সেগুলো নিউ ইয়র্ক সিটি আগামী 29শে মে মেমোরিয়াল ডে উইকেন্ডের আগে সম্পন্ন করতে পারবে। এবং তখন আশা করা যাচ্ছে মেমোরিয়াল ডে উইকেন্ড থেকেই হয়তোবা হয়তোবা আমি কথাটার উপর গুরুত্ব দিচ্ছি, হয়তোবা নিউ ইয়র্ক শহর ফেজ 1 শুরু করতে পারে অর্থনীতি সচল করার ক্ষেত্রে। তবে আপনারা হয়তো অনেকেই আজকে জানেন, ফিল করেছেন, আজকে এত টেম্পারেচার ছিল এক পর্যায়ে এটা 85 ডিগ্রিতে উঠে গিয়েছিল, এবং আমিও কিছুটা বেরিয়েছিলাম আজকে। আজকে কিন্তু আমি যে এলাকায় থাকি সেখানে মনে হয়নি যে এখানে লকডাউন আছে, প্রচুর মানুষ দেখেছে এবং আমি খবরও নিয়েছি আজকে অনেক জায়গাতেই প্রচুর মানুষ বেরিয়েছে এবং অনেক দোকানগুলো খুলেছে, কিন্তু এরা সবাই কি লকডাউনের নীতি মেনে খুলেছে কিনা বলা মুশকিল। তবে দোকানগুলো খুলেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের দোকানগুলো। তবে নিউ ইয়র্ক সিটিতে আজকে মেয়র যে হিসাবটা দিয়ে যে আরেকটি কথা বলেছেন যে তিনি ফিল করছেন সামার আসছে, সামারে অসম্ভব হট হবে নিউ ইয়র্কের, যেটা স্বাভাবিক থাকে সারার সময়। এবং তারা খুব সিটি প্রশাসন খুব কনসার্নটা এই কারণে যে ঘরে বসে যদি লকডাউনটা অব্যাহত থাকে, অ্যাটলিস্ট ধারণা করা হচ্ছে মেমোরিয়াল ডে উইকেন্ড পর্যন্ত থাকবে, এবং সেই সময় যদি এই তাপমাত্রা বেড়ে যায় তাহলে অনেকেই হয়তো কুলিং সেন্টার কিংবা কুলিং, সেই জন্য উনি বলেছেন, উনি দুটো জিনিস ব্যক্ত করেছেন। একটি হচ্ছে যে যারা এয়ার কন্ডিশনিং চায় কিংবা এয়ার কন্ডিশনিং নাই তাদের তিনি এয়ার কন্ডিশনিং প্রোভাইড করবেন। কিছুটা শর্ত সাপেক্ষতা সেখানে আছে, সেটার জন্য আপনার যোগাযোগ করতে হবে 311-এ। আরেকটি ব্যাপার হচ্ছে তিনি কুলিং সেন্টার গুলো বিশেষ করে লাইব্রেরি এবং বিভিন্ন জিম হল খুলে দিবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যদি কুলিং প্লেস রাখা যায়। এবং তিনি কন এডিসন যারা নিউ ইয়র্ক সিটিতে এনার্জি সাপ্লাই দেয় ইলেকট্রিসিটি, তাদেরকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো রকমের পরিস্থিতির জন্য, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন কন এডিসন সম্পূর্ণ প্রস্তুত। অতএব সামারের টেম্পারেচার বাড়লো, তাপমাত্রা বাড়লো, মানুষের যাতে জীবন অসহনীয় না হয় সেই জন্য সিটি প্রশাসন এখন থেকে উদ্যোগ নিয়েছেন। আরেকটি ব্যাপার যেটি মেয়র বলেছেন যে তিনি আজকে তো আপনারা অনেকেই শুনেছেন হয়তো যে গভর্নর কুমো বলেছেন সাংবাদিক সম্মেলনে যে 4টি স্টেট নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট এবং ডেলাওয়্যার এই মেমোরিয়াল ডে উইকেন্ড থেকে এই স্টেটের বিচগুলি খুলবে। তবে সোশ্যাল ডিস্টেন্সিংটা সেখানে মেনে চলেই এই বিচগুলো ব্যবহার করতে হবে, বিচে যেতে হবে। তবে সেটা কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিংটা 6 ফুট দূরত্ব, মাস্ক পরে, এবং কেউ কি মাস্ক পরে সাঁতার দিবে বা পানিতে নামবে, এই বিষয়গুলো কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তবে আজকে গভর্নর একটি কথা বলেছেন সাংবাদিক সম্মেলনে যে দোকানগুলো খুলছে ঠিকই, কিন্তু দোকানগুলোতে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক বাধ্যতামূলক, এবং যেখানে কার্ব সাইড পার্ক পিক আপের ব্যবস্থা নাই, যে সমস্ত রেস্টুরেন্টগুলোতে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না, কিন্তু কার্ব সাইড পিক আপের জন্য যেখানে কার্ব সাইড পিক আপ নাই সেখানে ঢুকতে দেওয়া হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, এবং মাস্ক ব্যবহার করতে হবে। আরেকটা তিনি গভর্নর বলেছেন যে যে সমস্ত প্রতিষ্ঠান খুলছে সেই সমস্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক, এবং এই গ্লাভস এবং মাস্ক যারা কোম্পানির মালিকদেরই কিংবা দোকানের মালিক, ব্যবসা কেন্দ্রের মালিকদের প্রোভাইড করতে হবে, এটি উনি নির্দেশ দিয়েছেন। আরেকটি ব্যাপার যেটি মেয়র আজকে মৃত্যুর হারের কথা যেটা বলেছেন সেটি নিউ ইয়র্ক স্টেট দিয়ে আজকে শুরু করি। আর নিউ ইয়র্ক স্টেটে একটু আজকে হচ্ছে আমাদের লকডাউনের 76th ডে, 76তম দিন চলছে, এবং এই 76তম দিনে মৃত্যুর হার কমে এসেছে গত পরশু দিনের তুলনায়। গতকাল মৃত্যুর হার কমে 132 জনে নেমেছে, এবং সেই 132 জনের ভিতরে হাসপাতালে মারা গেছেন মাত্র 96 জন। মাত্র এই কথাটা উল্লেখ করছি যে এই প্রথম 100 নিচে নেমে এসেছে। যে কোনো মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু ধীরে ধীরে না মৃত্যুর হার কমতে হসপিটাল অ্যাডমিশনের ব্যাপারটা তুলনামূলক। অনেকেই এখন জানেন যে যুক্তরাষ্ট্রে অন্যান্য মৃত্যুর হার এবং হসপিটাল অ্যাডমিশন এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু নিউ ইয়র্কে এই তিনটাই ধারাবাহিকভাবে গড় পর্তায় কমে আসছে। হয়তো প্রতিদিন কমছে না, একদিন বাড়ছে একদিন কমছে, তবে সামান্য,
এবং সেই জন্যই গড়পড়তার কথাটা বলা হচ্ছে। তবে নিউ ইয়র্ক যেটি এপিক সেন্টার হিসেবে ছিল আজ থেকে 2 সপ্তাহ আগেও, 3 সপ্তাহ আগে তো মারাত্মক একটি অবস্থা ছিল, সেখান থেকে অনেকটা মুক্ত হয়েছে এবং এটি খুবই আশাব্যঞ্জক খবর। এবং গভর্নরও খুব আশাবাদ ব্যক্ত করছেন এবং তিনি বলছেন যে তার এই 7টি বেঞ্চমার্ক দেওয়ার অর্থই হচ্ছে যাতে এই বিপদটি আমাদেরকে দ্বিতীয়বার আঘাত না করতে পারে, হানা দিতে না পারে। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই 8 সপ্তাহের সতর্কতায় আমরা যথেষ্ট অগ্রসর হয়েছি। কার্ভটা অনেক ডাউন হয়েছে, যেখানে কার্ভ আমেরিকার অন্যত্র কার্ভ বাড়ছে, কিন্তু নিউ ইয়র্কের স্টেটের কার্ভটা কমে যাচ্ছে। এবং আরেকটি মেয়র গভর্নর আজকে হতাশা ব্যক্ত করেছেন, যদিও তিনি বলেছেন যে শিশুদের যে রোগটি আক্রান্ত তারা হচ্ছে, যে সেই ব্যাপারে তারা যথেষ্ট অসতর্কতা অবলম্বন করেছেন। বিভিন্ন হসপিটাল এবং মেডিকেল সেন্টারগুলিতে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং মেয়র ব্লাজিও আজকে যে তথ্যটা দিয়েছেন তাতে মনে হচ্ছে, তাতে উনি বলেছেন যে নিউ ইয়র্ক শহরে 100 আহ, 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 একটা সেকেন্ড, নিউ ইয়র্ক সিটিতে হসপিটালের 110টি পেডিয়াট্রিক্স এই মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম কেসের ব্যাপার করেছে এবং যেখানে 10টি বেশি গতকালকের তুলনায়, গত পরশু দিনের তুলনায়। সিটির হিসাবগুলো কিন্তু একদিন পিছনে মানে থাকে। এটা আপনি বলতে চাচ্ছেন যেটা নাজমুল ভাই, এটা শিশুদের ক্ষেত্রে, শিশু আক্রান্তের ব্যাপার। এটি এখন করোনার চাইতে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিটির হেলথ প্রশাসন এবং স্টেটের হেলথ প্রশাসনের জন্য। জি জি জি। কারণ এটা গতকালকে এবং গত পরশু তুলনায় 10 জন রোগী বেড়েছে এবং সবচেয়ে মানে আতঙ্ক ঠিক বলবো না, চিন্তার কারণ হচ্ছে যে যে এবং সেটি চিন্তার কারণ হচ্ছে যে 4-0 মানে একজন নতুন জন্ম নেওয়া থেকে 4 বছর বয়সের ভিতরে যারা আক্রান্ত হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে 35% শতকরা, এবং যারা 15 থেকে 21 বছর বয়স যাদের, তাদের আক্রান্ত হচ্ছে 16%। অতএব নতুন জন্ম নেওয়া শিশু থেকে 4 বছর পর্যন্ত বয়স খুব খুব ডিফিকাল্ট এবং ক্রুশিয়াল টাইম। এটা প্রত্যেকটি বাবা মাকে সতর্ক থাকার জন্য এই কথাটি বলা হচ্ছে এবং তারা যেন সতর্ক থাকেন, কারণ এটি এখন নিউ ইয়র্ক শহরে এবং নিউ ইয়র্ক স্টেটে, বিশেষ করে আমেরিকার কয়েকটি অন্যান্য স্টেটে এটা খবর পাওয়া যাচ্ছে, কিন্তু নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক শহরে এটি একটি অত্যন্ত চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য প্রশাসনের। আরেকটি যেটি মেয়র গভর্নর আরো একটি কথা বলেছেন যে যিনি যে সমস্ত স্টেট গুলো, যে সমস্ত এলাকাগুলো খুঁজছে, যে 5টি এলাকা, সেই 5টি এলাকার কোনো একটি এলাকায় যদি এই 7টি বেঞ্চমার্কের একটিও যদি গ্রহণযোগ্য মাত্রা অতিক্রম করে, তাহলে সাথে সাথে সেখানে আবার পুনরায় লকডাউন করা হবে এবং এই জন্য কোনো আবেগ কিংবা রাজনীতি কিংবা অন্য কোনো কিছু চিন্তা না হবে না, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স। যখন পরিসংখ্যান বলবে, ডাটা বলবে, তখনই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটা কথা তিনি গুরুত্বের সাথে বলছেন, সেটা হচ্ছে যে রেট অফ ইনফেকশনটা এই সংক্রামক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ রেট অফ ইনফেকশন, একজন আক্রান্ত রোগী যদি আরেকজনের 1.1 এর থেকে বেশি মানুষকে সংক্রামিত করে, তাহলে বুঝতে হবে বিপদ যায়নি, বিপদ আবার নতুন করে আসছে। অর্থাৎ এটি একটি ফিগার এবং এই জন্যই সোশ্যাল ডিস্টেন্সিং এবং টেস্টিং এবং ট্রেসিং, এই 3টি জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে ট্রেসিং এর কারণেই অনেকগুলো এলাকা অন্য বেঞ্চমার্ক গুলো মিট করতে পারলো, শুধু ট্রেসারের অভাবে অনেকে খুলতে পারছে না, তার ভিতরে নিউ ইয়র্ক সিটি অন্যতম। এবং যথেষ্ট পরিমাণ ট্রেসার, আনুপাতিক হারে ট্রেসার নিতে হবে, থাকতে হবে টেস্টিং এর ক্ষেত্রে। আরেকটি কথা আপনারা তো অনেকেই জানেন হয়তো যে নিউ ইয়র্ক শহর টেস্টিং এর উপর খুব গুরুত্ব দিচ্ছে এবং যে কেউ চাইলেই এখন টেস্টিং এর একটা ব্যবস্থা নিতে পারেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে কয়েকটি ব্রঙ্কস, কুইন্স এবং ব্রুকলিনের, জামাইকার কয়েকটি চার্চে এই টেস্টিং এর ব্যবস্থা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কোনো মসজিদে এটার ব্যবস্থা করা হয়েছে কিনা জানা যায়নি। এবার নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুর হার 3টি ফিগার মেয়র ব্লাজিও প্রতিদিন দেন, তার ভিতরে 2টি গতকালকে নেগেটিভ অর্থাৎ বেড়েছে আর 1টি পজিটিভ যেটা কমেছে। সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে গতকালকে হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা বেড়েছে 59 থেকে 78-এ গিয়েছে, 78 জনে গিয়েছে, এবং যেটা পরশুদিন ছিল 78। এবং আইসিইউতে অ্যাডমিশনের সংখ্যা 506 থেকে 517-তে গিয়েছে এবং এবং টেস্টিংটা 11% থেকে 12% গেছে। যদিও ফিগারটা খুব কম, হিসাবটা খুব কম, তারপরেও প্রতিদিনের গড়পড়তার তুলনায় এটি একটি আশাব্যঞ্জক, কিন্তু এইটা ধরে রাখতে হবে যদি নিউ ইয়র্ক সিটিকে
ওপেন করতে হয় ইকোনমি। এবার আরেকটি ব্যাপার যেটি সেটা হচ্ছে মেয়র বলেছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং এর ভলান্টিয়ার, কারণ নিউ ইয়র্ক সিটি পার্ক গুলো যে মানুষ যাচ্ছে সামারে, এবং এই জন্য সোশ্যাল ডিস্টেন্সিংটা যাতে মেনটেন করা, এই যে 2700 ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে যাতে তাদের করে, এবং তারা যথেষ্ট ক্ষমতাবান, যা কাউকে ব্যাপারে এই ব্যাপারে যদি কাউকে অ্যারেস্ট করতে তাদের সেটার ক্ষমতা আছে। তবে মেয়র বলেছেন যে অ্যারেস্টের ব্যাপারটি তারা গুরুত্বের সাথে দেখবেন, তারা প্রথমে চেষ্টা করবেন তাদেরকে নিষেধ করতে, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে, একেবারে বাধ্য হলে তারা এনওয়াইপিডি দ্বারস্থ এটিকে অ্যারেস্ট করবেন। এবং আরেকটি খবর হচ্ছে মেয়র যত প্রতিদিনই আমাদেরকে আশাবাঞ্জক খবর শোনাচ্ছেন, নিউ ইয়র্ক সিটির ব্যাপারে অবহিত করছেন, কিন্তু যে বিষয়টি আজকে একটি গুরুত্বপূর্ণ দেখা যায় সেটি হচ্ছে সিটির যিনি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার অফিস থেকে আজ বলা হয়েছে যে মেয়রের যেভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করেছেন তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত কাজ তিনি করবেন। তদন্ত তিনি ইতিমধ্যেই কিছুটা শুরু করেছেন এবং তিনি দেখবেন যে এখানে কোনো মেয়রের দিক থেকে কোনো গাফিলতি কিংবা মেয়র সিটি প্রশাসনের দিক থেকে কোনো গাফিলতি ছিল কিনা। যে মধ্যেই তিনি তার কাজটা শুরু করেছেন এবং এর পাশাপাশি সিটি কাউন্সিলের স্পিকার কোরি জনসন তিনিও মেয়রের সমালোচনা করেছেন, মেয়রের প্রশাসনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে মেয়র যেভাবে এটা হ্যান্ডেল করেছেন সেটা যথোপযুক্ত নয়। এই ব্যাপারে তিনি তার ক্ষোভও প্রকাশ করেছেন। যদিও মেয়র এই দুটি ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি, তবে তিনি যেটি মন্তব্য করেছেন যে পুলিশ এবং সিটির হেলথ কমিশনার ডক্টর বারবোকে কেন্দ্র করে যে বিষয়টির অবতারণা হয়েছে তিনি সেটার একটা সমাধানের দিকে যাচ্ছেন। এবং তিনি গতকালই বলেছেন যদি বারবো কোনো আপত্তি মন্তব্য করে থাকেন, যদিও তিনি সেটা শুনেননি, তাহলে বারবোকে এই ব্যাপারে ক্ষমা চাইতে হবে। এবং আজকে জানা গেছে যে এই মন্তব্যটি করার কিছুক্ষণ পরে বারবো নিজেই টেলিফোন করে ক্ষমা চেয়েছিলেন সেই পুলিশ কর্মকর্তার কাছে। এবার একটু জাতীয় খবরে চলে আসি। আজকে জাতীয় খবরের যেটি উল্লেখযোগ্য খবর হচ্ছে যে এতদিন আমরা শুনছিলাম যে জুন মাসেই আমরা একটা ভ্যাকসিন পেতে যাচ্ছি। একবার প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছিলেন আর্লি জুন, আমরা সবাই শুনছিলাম। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজ আবার বলেছেন যে এই বছরের এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের শেষ দিকেই ভ্যাকসিন তৈরি করার র্যাপিড প্রসেস শুরু হয়েছে, দ্রুততম সময়, এবং দ্রুততম সময় হচ্ছে এই বছরের শেষ দিকে। যদিও আমরা শুনতে পাচ্ছি যে চীন এবং ইংল্যান্ড একটি ভ্যাকসিন তৈরি করছে এবং তারা খুব সম্ভবত এই মাসের আগামী মাসের প্রথম দিকে ভ্যাকসিনটি বাজারে ছাড়তে চুক্তি হয়েছে ভ্যাকসিনের ব্যাপারে। যাই হোক, এই ব্যাপার ভ্যাকসিনের ব্যাপারটা প্রেসিডেন্ট যেটা বলেছেন যে এই বছরের শেষের দিকে তারা আশা করছেন যুক্তরাষ্ট্র ভ্যাকসিন তৈরিতে সক্ষম হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে যেটি আমাদের যারা একটু বয়স মানে মোটা মানুষ সিটি যাদেরকে বলা হয়, স্থূলকায় মানুষ, তাদের জন্য এই করোনা নতুন একটি বিপদের সংকেত বলে আজকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলেছে যে তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এতদিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে ডায়াবেটিস, হাইপার টেনশন কিংবা হার্ট ডিজিজ এই ধরনের রোগীকে বলা হতো যে এটা একটু, কিংবা বয়স্ক তাদেরকে বলা হতো যে একটু, কিন্তু আজকে যে বলা হচ্ছে যারা একটু মোটা মানুষ, স্থূলকায়, ওজন বেশি যাদেরকে ধরে নিতে পারে, তারা ওই ক্ষেত্রে আক্রান্ত হতে পারেন এবং বেশি ভোগ করতে পারেন, বেশি দুর্ভোগ করতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে আজকে একটি জরিপ দেখা গেছে যে আমেরিকার অনেক কম মানুষই এখন এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলছেন, এবং তবে তার পাশাপাশি 17% মানুষ আমেরিকাতে বলেছেন তারা একদমই ঘর থেকে বেরোচ্ছেন না। আরেকটা হচ্ছে যে সিনেট যে বিলটি উঠেছে, আপনার হাউসে যে বিলটি গতকাল পাশ হয়েছে 3.3 ট্রিলিয়ন, সেই বিলে কিন্তু অবৈধ ইমিগ্রেন্টদের, অর্থাৎ যারা ট্যাক্স সোশ্যাল সিকিউরিটি নয়, ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে ট্যাক্স ফাইল করেন, তাদেরকেও স্টিমুলাস বিল চেক দেওয়ার একটা ব্যবস্থা হাউস বিলে রাখা হয়েছে। এবং এর পাশাপাশি সবাইকে আরেকবার $1200 একটি স্টিমুলাস চেক দেওয়ার প্রস্তাব রয়েছে। কিন্তু রিপাবলিকানরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন এবং মিচ ম্যাককনেল বলেছেন কোন অবস্থাতেই অবৈধ অভিবাসীদের কোন রকম সাহায্য, কোন রকম স্টিমুলাস তিনি করবেন না। এবং রিপাবলিকান সিনেটও এই হাউস বিলের ব্যাপারে কোন রকম আগ্রহ দেখাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে এই বিল পাশে দীর্ঘায়িত হতে পারে, পাশ নাও হতে পারে, পাশ হলে অনেক সংক্ষিপ্ত আকার হতে পারে। দেখা যাক ডেমোক্রেট নেতৃত্ব কতটা আপোষ করতে রাজি থাকে এই বিলের ব্যাপারে। আরেকটা শেষ খবর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত, এবং সেই খবরে আজকে একটি খবর, আজকে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট আজ বলেছেন যে মাইগ্রেন্ট প্যারেন্ট, অর্থাৎ
অভিবাসী বা বাবা মা যারা অবৈধভাবে এদেশে ঢুকে গেছে তাদের তাদেরকে তারা একটা অপশন দিচ্ছেন, হয় যে তোমার বাচ্চাদের থেকে তোমাদের সেপারেট থাকতে হবে, আর যদি একসাথে থাকতে চাও তাহলে অনির্দিষ্টকালের জন্য জেলে থাকতে হবে। এই বিষয়টি খুব মানবিকভাবে খুব হতাশার সৃষ্টি করছে অনেকের ভিতরে, এবং যারা ইমিগ্রেশন আর ব্যাপারে কনসার্ন তারা এই ব্যাপারে ইতিমধ্যেই বক্তব্য রাখতে শুরু করেছেন, কিন্তু মনে হচ্ছে যে বিষয়টি একটি জটিল আকার ধারণ করবে সহসাই। আপাতত এই আর আমাদের কমিউনিটি যে খবরটি আছে সেটি হচ্ছে যে কমিউনিটিতে ত্রাণ চলছে, সাহায্য সহযোগিতা চলছে, কিন্তু এর পাশাপাশি আমি কয়েকজনের কাছ থেকে অভিযোগও পেয়েছি যে অনেকে ঘরবন্দি আছেন কিন্তু তারা তেমন সাহায্য পাননি। এটা সমন্বয়ের অভাবে, যারা সাহায্য দিচ্ছেন তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই সেটা বলতেই হবে, কিন্তু সমন্বয়ের অভাবে অনেকে সাহায্য পাচ্ছেন না, যোগাযোগ করার নাম্বারও খুঁজে পাচ্ছেন না। সেই জন্য তারা, এবং আমি মনে করি, আমি আবারও বলেছি একবার, যে এই ব্যাপারটি সমন্বয় করলে, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি যদি এখানে একটি নেতৃত্ব দিতে পারতো তাহলে বিষয়টি অনেক ভালো হতো। থ্যাংক ইউ। ভালো হতো। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। পরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই যে হাউসে যে অবৈধদের যে বিলটি আলোচনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমার মনে হয় বিষয়টি আমরা পরে আলোচনা করব আবার আপনার সাথে। এটার সম্ভাবনা কতটুকু হতে পারে, আমাদের দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানের শেষ দিকে আলোচনা করবো। তারা আপনাদের যে আনএমপ্লয়মেন্ট, আপনাদের বিভিন্ন বেনিফিট, এই বিষয়ে আমাদের জনাব ইসমাইল আহমেদ উনি আছেন, উনি কথা বলবেন আপনাদেরকে। উনি একজন বিশিষ্ট ব্যাংকার, কমার্শিয়াল রিয়েল এস্টেট ল্যান্ডার, এবং উনি হ্যাব ব্যাংকে আছেন। ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে। ফাহিম জান আছেন আমাদের সাথে। আমরা এখন যাব জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে। দর্শক আপনাদেরকে বলি, ডক্টর মুস্তাফিজুর রহমান 18 দিন উনি লাইফ সাপোর্টে ছিলেন বলতে গেলে। হসপিটালে নিজেই আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে, এবং সেখান থেকে তিনি উইদাউট এনি ভেন্টিলেশন উনি বেরিয়ে এসেছেন। আমরা তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই, নিজে একজন ডাক্তার, একজন হেলথ ওয়ার্কার হওয়ার পরে কিভাবে আক্রান্ত হলেন এবং কিভাবে তার চিকিৎসাটা হয়েছিল। এটা কি অন্য যাদের চিকিৎসা দেওয়া হয় তাদের মতোই, না অন্যভাবে তিনি চিকিৎসা নিয়েছেন, এই বিষয়টি আমাদের জানা দরকার। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাই যে আপনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন। আসসালামু আলাইকুম, রমজান মোবারক সবাইকে। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, আমি একজন অ্যানেস্থেসিওলজিস্ট। আমি নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে অ্যানেস্থেসিয়া প্র্যাকটিস করি। আমার স্ত্রী ডাক্তার নাজিফা বানু, সেও একজন বাংলাদেশি চিকিৎসক, এখানে এসে নিউ জার্সিতে কিডনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে। আমি আপনার কোশ্চেন উত্তরে যেটা বলি সেটা হলো যে আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতাম। আমি অ্যানেস্থেসিওলজিস্ট এবং আমার ওয়াইফ হলো কিডনি বিশেষজ্ঞ। স্বাভাবিকভাবেই সে মানে আপনার ক্রিটিক্যাল মানে মুমূর্ষ রোগীদেরকে চিকিৎসা করতো যাদের কিডনি ফেলিওর হয়েছে, এবং আমি অ্যানেস্থেসিয়া দিচ্ছি হলো যে পেশেন্ট যেগুলো অপারেশনে যাচ্ছে তাদেরকে অ্যানেস্থেসিয়া দিচ্ছি। আমরা কাজ করার সময় সবসময় দুজনেই খুব সাবধানতা অবলম্বন করতাম যাতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতে পারি। এখন এটা আমরা এখনো শিওর না যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের কাছে পেশেন্টের কাছ থেকে এসছে কিনা বা আমাদের কমিউনিটি থেকে আমরা পেয়েছি কিনা। যেটা হয়েছিল সেটা হলো যে আমার ওয়াইফ প্রথমে ইনফেক্টেড হন এবং তার সিমটম শুরু হয় বাসাতেই, এবং সে টেস্ট করার পরে সে টেস্ট পজিটিভ হয় এবং কোয়ারেন্টাইন করি আমরা বাসাতে সবাই। আমার বাসাতে একজন ছেলে আছে, আমার ছোট ছেলেটা বাসায় থাকতো, সে হলো 17-year-old হাই স্কুল স্টুডেন্ট। সো আমরা সবাই আলাদা আলাদা রুমে কোয়ারেন্টাইন করি। 4 দিন পরে আমার সিমটম শুরু হয়। তো আমি প্রথমে হাই ফিভার নিয়েছিলাম বাসাতে 6 দিন মতো, ওষুধ খাচ্ছিলাম, যেগুলো ওষুধ আমাদেরকে প্রেসক্রাইব করা হয়েছিল, হাইড্রোক্সিক্লোরোকুইন এন্ড অ্যাজিথ্রোমাইসিন এন্ড টাইলেনল। 6 দিন পরে আমি যখন কন্ডিশন দেখলাম যে আমার খারাপের দিকে যাচ্ছে, তখন হসপিটালের কথা আমরা চিন্তা করেছি। তো আপনার প্রশ্নের উত্তর আমি এটা বলতে চাই। আপনি কোন হাসপাতালে গিয়েছিলেন? আমি গেছিলাম হলো নিউ জার্সিতে। আমি যদিও থাকি আমি ওয়েস্টচেস্টার নিউ ইয়র্কে, কিন্তু আমি অ্যাডমিশন নিয়েছিলাম হলো সেন্ট জোসেফ প্যাটারসন হসপিটাল ইন প্যাটারসন ইন নিউ জার্সি। কারণটা হলো এটাই যে আমার ওয়াইফ নিউ জার্সিতে প্র্যাকটিস করেন, এবং আমার ওয়াইফ উনি ওই সেন্ট জোসেফ প্যাটারসন হসপিটালের একজন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান। সো অ্যাকচুয়ালি উনি কমফোর্টেবল ফিল করেছেন আমাকে নিউ ইয়র্কে না নিয়ে। উনি বলেছেন যে আমি তোমাকে নিউ জার্সির হসপিটাল, বিকজ বাই দিস টাইম যখন আমার অবস্থা মানে আমি প্রথমে আমার শুরু হয় জ্বরের সিমটম দিয়ে, জ্বর
কোনো আমার রেসপিরেটরি সিমটম ছিল না, কোনো শ্বাসকষ্ট ছিল না, কাশি ছিল না। সো আমি বাসাতেই ট্রিটমেন্ট ছিলাম, বাসাতেই টেস্ট করেছিলাম, টেস্ট পজিটিভ। কিন্তু 6 দিন পরে যখন আমার কন্ডিশন দেখলাম যে কাশি আসছে এবং আমার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এটা আমি বাসাতে মাপছিলাম একটা যন্ত্র দিয়ে, পালস অক্সিমিটার বলে, সেই যন্ত্রটা দিয়ে বাসায় মাপছিলাম, দেখলাম যে আমার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তো সেই সময় আমরা দেরি না করে হসপিটালে ভর্তি হয়েছি। সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যদি মানে টু মাচ ডিলে করি বাসাতে, অনেক সময় অনেক দেরি করে হসপিটালে গেলে ডাক্তারদেরকে মানে যতটুকু হেল্প করা সম্ভব সেটা করতে পারেন না ওনারা। সেই জন্য এই টাইমিংটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমরা হসপিটালে যাওয়ার পরে আমরা অ্যাডমিশন নেওয়ার নেক্সট দিন থেকে আমার কন্ডিশন আরো খারাপের দিকে যায়। সেখানে আমার অক্সিজেন নেজাল ক্যানুলা দিয়ে নাকে অক্সিজেন দেওয়া থাকলেও আমার অক্সিজেন স্যাচুরেশন মেনটেন হচ্ছিল না, অক্সিজেন স্যাচুরেশন আস্তে আস্তে রক্তের অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছিল। জি জি। সেই সময় আমাকে স্টেপ ডাউন আইসিইউতে মানে মনিটর বেডে ট্রান্সফার করা হয়, এবং ওখানে যেটা করা হয় সেটা হলো যে মানে আমি লাকি এই সেন্সে যে একটা গুড টিম অফ ডক্টর অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছেন, যে আমার চিকিৎসার জন্য তারা একটা টিম অফ ডক্টর টুগেদার মানে কাজ করেছেন, এবং তাদের ডিসিশন অনুযায়ী যেটা হয়েছে সেটা হলো যে তারা আমাকে মানে লাইফ সাপোর্টে ইন্টুবেশন না করে আমাকে কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায় সেটার জন্য তারা 2টা মেশিন ইউজ করেছিলেন। একটাকে বলা হয় হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা একটা স্পেশালাইজড মেশিন, মানে স্পেশাল ভাবে অক্সিজেন ডেলিভার করার জন্য, এবং রাত্রেবেলায় আমাকে বাইপ্যাপ মেশিনে দেওয়া হতো। এই 2টা মেশিন তারা ইউজ করেছে অক্সিজেন ডেলিভারি করে আমার রক্তের অক্সিজেনের পরিমাণকে মেনটেন করার জন্য, যেটাতে তারা সাকসেসফুল হয়েছিল। এই জন্য আমাকে কোনো লাইফ সাপোর্টে যেতে হয় নাই। এবং আমি যখন হসপিটালে ছিলাম, এটা আমার সিমটম শুরু হয় হলো মার্চ মাসের 24 তারিখ থেকে, আমি হসপিটালে অ্যাডমিশন নেই হলো মার্চের 30 তারিখে। সো সেই সময়তে কিন্তু তখনও আমাদের এই কোভিড ইনফেকশনে ডেফিনিটিভ ট্রিটমেন্ট বা কিভাবে ম্যানেজ করতে হবে এটার একটা ডেফিনিটিভ আমেরিকাতে কোনো স্ট্যান্ডার্ড কোনো পলিসি তৈরি হয় নাই, কারণ স্টিল ইট ইজ এ নিউ ডিজিজ, নিউ সিমটমস, নিউ ম্যানেজমেন্ট। সো ইটস লাইক এভরিডে লার্নিং। আমাদের প্রতিদিনই আমরা নতুন ভাবে শিখছি যে একটা পেশেন্ট আসলে পরে ডিফারেন্ট সিমটম নিয়ে আসছে, তাকে কিভাবে ম্যানেজ করতে হবে, তারপরে ডিফারেন্ট টেস্ট করা হচ্ছে। এই যে একটা মানে একটা লার্নিং প্রসেস, সেটা ডাক্তারদের জন্য লার্নিং প্রসেস, সেই সময় কিন্তু এটা এস্টাবলিশড হয় নাই যে ইন্টুবেশনকে মানে যেটা শ্বাসনালীতে টিউব দিয়ে লাইফ সাপোর্টে সেইটাকে অ্যাভয়েড করতে হলে কি করতে হবে, এটা একটা এক্সপেরিমেন্টাল ফেজে ছিল আর কি। যেটা আমি হসপিটাল থেকে ফিরে আসার পরে আমি দেখছি যে অনেক হসপিটালের, যেমন ইউনিভার্সিটি অফ শিকাগো ইজ এ ভেরি ফেমাস হসপিটাল, তাদের মানে কেস রিপোর্টে এরা বলছে যে তারা এটা ব্যবহার করছে পেশেন্টকে যাতে ইন্টুবেট না করতে হয়, লাইফ সাপোর্টে না দিতে হয়। কারণটা হলো এটাই যে পেশেন্টকে যদি লাইফ সাপোর্টে দেওয়া হয় তাহলে পেশেন্টের রিস্কটা বেড়ে যায় যে লাইফ সাপোর্ট থেকে সেই পেশেন্টটা বেরিয়ে আসতে পারবে কিনা। লাইফ সাপোর্টে না দিয়ে যতখানি ম্যানেজ করা যায়, যদি করা যায়, সেটাই হলো বেস্ট আউটকাম পেশেন্টের জন্য। তো সেই জন্য ডাক্তারদের সবসময় গোল থাকে যে লাইফ সাপোর্টে না দিয়ে পেশেন্টকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি। এখন একটা সিচুয়েশন আছে যখন আর না দিয়ে উপায় থাকে না, পেশেন্টকে বাঁচাতে হলে লাইফ সাপোর্ট দিতেই হবে, কিন্তু ওই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত কিভাবে পেশেন্টকে ম্যানেজ করা যায়। আমাকে 18 দিন হসপিটালে থাকতে হয়েছে। তার মধ্যে আমি বলবো যে প্রায় প্রথম 7 দিন আমার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ওই সময় ডাক্তাররা যথেষ্টভাবে চেষ্টা করেছে যে আমাকে ম্যানেজ করার জন্য। তারা অক্সিজেন সাপ্লাই সহ মানে তারা বিভিন্ন মেডিসিন ইউজ করেছে, যে মেডিসিন গুলোর ডিটেল আমি যেতে চাই না এখন, যেটা আমার মনে হয় না যে খুব একটা এটা প্রয়োজনীয় যে মেডিসিন গুলো। তবে আমি বলতে চাই সেটা হলো যে অনেক মেডিসিন আমাকে ইউজ করা হয়েছে যেগুলা এক্সপেরিমেন্টালি, যে তারা ডাক্তার চিন্তা করেছে যে আমরা পেশেন্টের কন্ডিশন যেহেতু ডিটোরিয়েট করছে, খারাপের দিকে যাচ্ছে, আমাদের যা যা রিসোর্স আছে, যা কিছু আমাদের অ্যাভেলেবল আছে, সবকিছু আমরা ইউজ করব। সো আই থিঙ্ক দে মেড এ ভেরি গুড ডিসিশন, এবং I got a good care. I had a good team of doctors. আমার pulmonologist, cardiologist, infectious disease, internal medicine সবাই একসাথে টিম হিসাবে কাজ করেছে আমার জন্য, এবং আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে তাদের অক্লান্ত পরিশ্রম, আল্লাহর অশেষ রহমত এবং আমার
যত শুভাকাঙ্ক্ষী ছিলেন, তার আত্মীয় স্বজন সকলের দোয়াতে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মৃত্যুর ঘর থেকে আমি সেকেন্ড লাইফ নিয়ে ফিরে আসতে পেরেছি 18 দিন পরে। আমি 12 দিন আমি মানে হসপিটালে 18 দিনের মধ্যে 12 দিন আমি বিছানা থেকে মেঝেতে পা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। সো আমার একটা রিয়ালাইজেশন এখানে হয়েছে যে সেটা হলো যে মানুষের আমাদের জীবন আসলে কত ক্ষণস্থায়ী, এবং আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের লাইফের এই ছোটখাটো জিনিস যেগুলা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই অনেক সময়। কিন্তু এমন একটা পর্যায়ে আমাদের যেতে হয়েছে যেখান থেকে আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে আমাদের জীবনে অনেক কিছু জিনিস আছে যেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো, আমরা করি না, আমরা ওভারলুক করি। সেটা আমি নিজে পার্সোনালি ফিল করেছি যখন আমি হসপিটালের এইরকম ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলাম। তার মধ্যে 3 থেকে 4 দিনের মতো আমার জ্ঞানই ছিল না, আমি কোন কি হয়েছে সেগুলোর মেমোরিও আমার ঠিক মতো নাই। কিন্তু যখন আমি বুঝতে শিখলাম, যখন আমি জ্ঞান ফিরে আসছে বা আমি যখন বুঝছি যে আমার কন্ডিশন আস্তে আস্তে ইমপ্রুভ করছে, তখন আমি বুঝলাম যে এটা হয়তো আমাকে একটা সেকেন্ড লাইফ আমি পেলাম। তখন আমার কাছে এটা মনে হয়েছে যে হসপিটালের জানলা দিয়ে তাকিয়ে যে এই যে নীল আকাশটা, আমরা তো নীল আকাশটাকে এতদিন কোনোদিন অ্যাপ্রিসিয়েট করে আমার মনে পড়ে না যে কবে আমি কাজের ব্যস্ততার ভিড়ে নীল আকাশের দিকে নীল আকাশকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু সেই সময় মনে হয়েছে যে আল্লাহর কত নিয়ামত যে আমি একটা চোখ খুলে একটা নীল আকাশ দেখতে পাচ্ছি। তো তখন আমাদের মনে হয়েছে এই কথা যে আমরা কতটা দূরে সরে গেছি, যে আমরা এই লাইফের যে জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দান করেছে সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, আল্লাহর আমরা শুকরগুজার করি না। তো এটা এক ধরনের রিয়ালাইজেশন আমার কাছে পার্সোনালি আমার মনে হয়েছে এটা। তো সেটা আমি মনে করবো এটা এক ধরনের টার্নিং পয়েন্ট আমার লাইফের জন্য, আমার ফ্যামিলির জন্য। আমি আমার আল্লাহর রহমতে আমার এই লাইফ নিয়ে আমি বাসাতে ফিরে এসে আমার 2 ছেলে, আমার ওয়াইফের কাছে আমি ফিরে আসতে পেরেছি। এটা আমি সবসময় এটা আমি আল্লাহর কাছে হাজার শুকর করব, আমি আশা করি। এবং আমি এটা ডাক্তার হিসাবে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের ডাক্তার হিসাবে আমরা এত সাবধানতা থাকার পরও আমরা ইনফেক্টেড হয়েছি। এখন ইনফেকশন আমার ওয়াইফের কাছ থেকে আমি পেয়েছি না আমার কাছ থেকে ওয়াইফ পেয়েছে এটা বলা মুশকিল, যদিও তার সিমটম আগে শুরু হয়েছে, কিন্তু সবার ইনকিউবেশন পিরিয়ড ইজ ডিফারেন্ট। আমি ইনফেকশন নিয়ে এসেও আমার কাছ থেকে ওয়াইফের কাছে যদি ইনফেকশন যায়, এমনও হতে পারে যে আমার ইনকিউবেশন পিরিয়ড লেট, আমার সিমটম পরে শুরু হয়েছে, তার সিমটম আগে শুরু হতে পারে। সেটা তো যেই হোক না কেন, ঘটনা হলো যে এটা করোনা ভাইরাস, এটা আমাদের জেনারেশনের জন্য একটা লাইফ টাইমের একটা লেসন। এরকম ধরনের একটা সংক্রমণ আপনারা অলরেডি আপনাদের আলোচনায় হয়তো শুনেছেন আগে যে 102 বছর আগে এই ধরনের একটা স্প্যানিশ ফ্লু যে ইনফেকশনটা এসেছিল মহামারী আকারে, এই সময় এরকম ভাবে মিলিয়ন মিলিয়ন লোক মারা গিয়েছিল সেই সময়। আমাদের 102 বছর পরে এরকম ধরনের আরেকটা সংক্রমণ এসছে আমাদের পৃথিবীতে। তো এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, আমাদের অনেক কিছু লাইফস্টাইল চেঞ্জ করার আছে, আমাদের মানুষ হিসাবে আমরা কি সেটাও আমাদের মনে হয় আমাদের নৈতিকতার জিনিসকে চেঞ্জ করার আছে আমাদের এখানে। তবে আরেকটা জিনিস হলো যে সেটা হলো যে আমরা কিভাবে আমাদের যারা ভালনারেবল গ্রুপ, যাদের চিকিৎসার সুবিধা সেরকম ভাবে নাই এবং যারা এখনো এরকম ভাবে সেপারেশন বা আইসোলেশনে যেতে পারছেন না, তাদেরকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, তাদেরকে আমরা কি শিক্ষা দিতে পারি? আমরা ডক্টর মুস্তাফিজুর রহমান এই বিষয়টা আপনার সাথে আমরা আলোচনা করি একটু পরে, যে কিভাবে তাদেরকে আমরা রক্ষা করবো বা আপনার পরামর্শটা কি হবে এই বিষয়টা আমরা এরপরে আসি। আমাদের যে অন্য গেস্ট যারা আছেন তাদের সাথে একটু কথা বলার পরে আবার আপনার কাছে আমরা ফিরে আসবো। অবশ্যই আমরা যাচ্ছি জনাব ফাহিম জান আপনার কাছে, যে আপনি জানেন যে রিয়েল এস্টেট এই করোনা ভাইরাসের পর রিয়েল এস্টেট, মর্গেজ, বাড়ি ভাড়া এইসব নিয়ে একটা বিগ কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে আমাদের মধ্যে। অনেকে বাড়ি ভাড়া দিচ্ছেন না, মর্গেজ যারা বাড়ির মালিক তারা বলছেন আমরা মর্গেজ দেবো কোত্থেকে, কেউ বলতেছে আমার রেন্ট আপনার ফ্রি করে দেওয়ার কথা গভর্নমেন্ট বলছে, রেন্ট না দিলে। এই ধরনের অনেক ধরনের কনফিউশন আছে। গভর্নর বলছে যে 3 মাস রেন্ট না দিলে কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। এই অবস্থার মধ্যে একটা হটস্পট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আপনি জানেন যে যারা বাড়ির মালিক তারা
রিয়েল এস্টেট ব্রোকার যারা তারা এবং যারা বাসিন্দা তারা এদের মধ্যে আপনার সাজেশন কি এই পরিস্থিতিতে? আপনি কি বলবেন? আপনার সাউন্ডটা একটু হাই করতে হবে। জি, আপনাদেরকে সবাইকে আমি সালাম জানাই, রমজান মুবারক। আপনি একটু সামনে এসে কথা বলেন, আমার সাউন্ডটা একটু লো আছে আপনার। জি হ্যাঁ, আপনি এখন শুনতে পারতেছেন আপনারা? জি, হ্যাঁ, তো শুনতে পাচ্ছি। আপনার সাউন্ডটা কি একটু হাই করা সম্ভব? আপনার কম্পিউটারের সাউন্ড? আমি কম্পিউটার সায়েন্স তো অল দ্য ওয়ে হাইতে আছে, 100 এ আছে। জি বলেন, শুনতে পাচ্ছি এখন। এখন আপনার এটা ক্লিয়ার কাট ডেফিনেশন সরকার থেকে নাই সেরকম। জি, কোনো ব্যাংকের কাছে আমাদের যে ব্যাংকের জন্য আমি যে কাজ করি, কোনো ক্লিয়ার কাট ডেফিনেশন নাই, এবং এটা অনেক লোক দে টুক ইট অ্যাজ এ গ্রান্টেড। এমন হয়েছে আপনার গিয়ে অনেক লোক যারা আপনার গিয়ে মর্টগেজ নিয়েছে, গত মাসে মর্টগেজ তার ডিল ক্লোজ হয়েছে, আমাকে কল করে বলছে ফাইভ ভাই আমাদেরকে ফরবিয়ারেন্স দেন। হোয়াট ইউ মিন বাই ফরবিয়ারেন্স? ইউ জাস্ট টুক দ্য মর্টগেজ। গত মাসেই তো আপনি লোন ক্লোজ করলেন। Your mortgage payment is not going to due until June 1st or July 1st. আপনি এখন ক্লিয়ার কাট কোনো ব্যাংকের কাছে কোনো ডেফিনেশনই নাই। Whatever the bank come up their own decision. এখন সবচেয়ে বড় যে সমস্যা হলো যে আপনি বলেন বাড়ি ভাড়া 3 মাস পে করতে নিষেধ করছে। তো বাড়ি ভাড়া 3 মাস যদি পে নিষেধ করে থাকে, তাহলে ল্যান্ডলর্ডরা যারা, ওদের তো মর্টগেজ তো মাফ হয়নি, তো দে হ্যাভ টু পে দ্য মর্টগেজ। অ্যাজ এ ব্যাংকার হিসেবে বলতে পারি there is no such thing called as a free ride. আমেরিকাতে তো কোনো ফ্রি রাইড এরকম কোনো জিনিস নাই। হ্যাঁ, আপনার মর্টগেজ এরকম করতে পারে, তিনটা অপশন দিচ্ছে এখন প্রত্যেক ব্যাংকই। সেটা হলো নাম্বার 1 অপশন, যে আপনার মর্টগেজ ফর এক্সাম্পল 3000 এখন আছে, নাম্বার 1 স্টেপ। তো ওরা 3 মাসের মর্টগেজ পেমেন্ট হলো $9,000। $9,000 divided by 12, somewhere like $700 to $800 per month আসবে। So that means in 4th month you will pay 3,800. আপনি তো 3,000 টাকা মর্টগেজ পে করতেই তো আপনি হিমশিম খাচ্ছেন, তারপর 3,800 4th মাসে গিয়ে আপনি কোথা থেকে পে করবেন? So you are breathing right now. ওই যে ডাক্তার মুস্তাফিজুর রহমান বলেন ইনকিউবেটরের কাজ, তো ওনাকে মানে যে শ্বাস প্রশ্বাসের জন্য যেটা দেওয়া হয়েছিল, সেটাই আপনি আপনার গিয়ে ইনকিউবেটর দিয়ে আপনার এদেরকে 3 মাসের জন্য জাস্ট একটা মানে ইনকিউবেটরে রাখা হবে। তারপরে যখন খুলে দিবে, they cannot breathe, they're going to start defaulting in their mortgage payment. আপনার মর্টগেজ পেমেন্ট ডিফল্ট হতে শুরু হবে। অ্যাকচুয়ালি সারা আপনার ফাইন্যান্সিয়াল খেয়াল শুরু হবেই আপনার জুলাই মাসের শেষে কিংবা অগস্টের দিকেই। আপনার এখন পর্যন্ত যারা স্টুডেন্টস পয়সা পেয়েছে, যারা পেয়ে গেছে অলরেডি, they are the one who's surviving right now. And now what's going to be happen in a matter of month, they will go back and they are going to get stuck after 3 মাস 4 মাস পরে। আরেকটা অপশন নাম্বার 1। নাম্বার 2 অপশন, সেটা হলো গিয়ে আপনার অনেকেই বলতেছে ঠিক আছে, অনেক ব্যাংক বলতেছে ঠিক আছে তোমার 3 মাস পে করবা না, চতুর্থ মাসে তুমি আমাকে এন্টায়ার টাকাটা 9,000 টাকাটাই পে করবা। So now how they going to get this money in 4th month? They'll accumulate $9,000. That's totally absurd. ক্লিয়ার কাট কোনো ডেফিনিশন নাই গভর্নমেন্ট থেকে, কোনো ব্যাংকের কাছে ক্লিয়ার কাট ডেফিনিশন নাই। ব্যাংক ইজ মেকিং আপ টু মেক শিওর দে ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য কোর্ট। কোনো ব্যাংকে চায় না কোর্টে যাক, আপনার ক্লায়েন্টের সঙ্গে ওখানে গিয়ে ফোরক্লোজার প্রসিডিং শুরু করে। ব্যাংক ইজ গোনা লুজিং মানি। সো নাও ইন দিস সিচুয়েশন আপনার যে ব্যাংক ডিপেন্ড করে, অনেক ব্যাংক বলছে ঠিক আছে 30 years, we'll make it 33 years. So we will extend your maturity to 33 years instead of 30 years. So the payment will remain the same, but at the end, after 3rd month, you're going to start making a mortgage payment. So clear cut definition না থাকাতে অনেক প্রবলেম ফেস করতেছে অনেকজন লোক। আমার কাছে সাজেশন হলো যাদের অ্যাবিলিটি আছে, যাদের কাছে পয়সা আছে, স্টার্ট পেইং ইউর মর্টগেজ, ডোন্ট টেক দ্য চান্স। কারণ 3rd মাসে গিয়ে আপনি এরকম কোনো সিচুয়েশনে পড়ে যাবেন যেখান থেকে আপনার বাড়ি আপনি নিজেই লুজ করে যাবেন। সো দ্যাটস ইজ ভেরি টেরিবল একটা সিচুয়েশন চলে আসবে। জুলাই আগস্টের পরেই আপনি বুঝতে পারবেন প্রত্যেক লোক কি সিচুয়েশনে আছে। 3 মাস আপনার রেন্ট যদি পে না করে, আমি নিজেই একজন ল্যান্ডলর্ড, আই হ্যাভ সেভারাল হাউসেস।
তো আমার তো মর্গেজ পেমেন্ট তো মাফ করে নেই। তো আমার এগুলো সব কমার্শিয়াল, এই যে ইসমাইল ভাই এখন আসবেন এইচবি ব্যাংকের, উনি কমার্শিয়াল ল্যান্ডিং এ যখন উনি আসবেন তখন আপনার দেখা যাবে আপনার কমার্শিয়াল ল্যান্ডাররা they didn't give any kind of relief, কোনো রিলিফই দেয়নি। আমার কাছে কিছু কমার্শিয়াল প্রপার্টি আছে, সেগুলিতে কোনো রিলিফই নাই। 10 months you have to pay, I have to pay, so I have to pay my mortgage. If I don't get the rent, আমি যদি রেন্ট না পাই আমি কোথা থেকে মর্গেজ আমার পে করব? থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই। আমরা যাচ্ছি জনাব ইসমাইল আহমেদ আপনার কাছে, যে ওকে সো আপনার এই অবজারভেশন কি? জি, আসসালামু আলাইকুম, রমজান মুবারক তাহের ভাই, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এই প্যানেলে। আমি দুইটা বিষয় নিয়ে আমি একটু ক্লারিফিকেশন করতে চাচ্ছি। আমি জাস্ট, কারণ অনেক সবাই যেটা বলতেছেন যে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এখন। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে কোনো ল নাই এটাতে, কোনো ধরনের কোনো, অনেকেই বলে যে এটা ব্যাংক করতে বাধ্য, কোনো ব্যাংকই কোনো কিছুই করতে বাধ্য না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যে যারাই ডিসিশনটা নিচ্ছে ওরা ব্যাংকের রেপুটেশন রক্ষা করার জন্য, একটা হিউম্যানিটি করার জন্য ওরা এই ডিফারমেন্টটা দিচ্ছে যাদের প্রয়োজন। ফাহিম ভাই যেটা বললেন যে এখন হোম ওনার যাদের অত্যন্তই যাদের অসুবিধা, যারা পারতেছেন না, তাদের জন্য অপশন আছে, আর ওইটা রিপেমেন্ট অপশন। ব্যাংক আপনাদেরকে 3টা অপশন দিতেছে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আপনি 4 নম্বর মাসে সব অ্যামাউন্ট গুলো রিপে করে দিবেন, অথবা সেপারেট একটা এগ্রিমেন্ট করবেন যাতে ওই অ্যামাউন্টটা আপনি 12 মাসের মধ্যে আপনি আলাদাভাবে অন টপ অফ ইওর মর্গেজ আপনি পেমেন্ট করবেন, অথবা আপনার 3 মাস অ্যাড হবে লোনের শেষের দিকে। সো এই একটা জিনিস হচ্ছে। আর এটা ব্যাংক বাই ব্যাংক, কোনো ব্যাংক এই জিনিসটা খুব সাবধান থাকবেন সবাই যে কোন ব্যাংক কোন জিনিসটা অফার করতেছে। কোনো ব্যাংক ওরা অনলি অফার করতেছে যে 4 নম্বর মাসে 4 মাসের পেমেন্ট একসাথে দিতে হবে। ইটস গোয়িং টু বি ভেরি ভেরি টাফ। সো এই জিনিসটা অনেকেই খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস যে এটা মর্গেজ ফরবিয়ারেন্স না, এটা শুধু ফরবিয়ারেন্স, এটা ফ্রি না, মর্গেজ দিতে হবে সামটাইম। আর আপনার এই মর্গেজটা আবার ইন্টারেস্টটা ক্যাপিটালাইজেশন হচ্ছে। সো আপনি যে এই মাসের টাকাটা দিচ্ছেন না, আপনি যদি ওইটা 30 বছরের পরে যদি অ্যাড করেন, আপনার ওই ইন্টারেস্টটা এভরি মান্থ ওইটার উপরে ক্যাপিটালাইজড হচ্ছে, হয় ওই অ্যামাউন্টটা বাড়তেছে। সো টাকা থাকলে দেয়ার ইজ নো উইনিং সিচুয়েশন, এইখানের মধ্যে থেকে কোনো ফায়দা উঠানোর কোনো ধরনের কোনো পথ নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যাদের রেন্টাল প্রপার্টি আছে, যারা রেন্টাল ইনকাম নিয়ে মর্গেজ দেবেন, যে এই যে সমস্যাটা যেটা হচ্ছে যে টেনেন্টরে অনেক কিছু শুনতেছে, যে কেউ বলতেছে যে পলিটিশিয়ানরা বলতেছে ও রেন্ট দিতে হবে না, কেউ বলতেছে রেন্ট না দিলেও চলবে। ওয়ান্স এগেন কোনো ধরনের কোনো ম্যান্ডেট বা ল নাই যে রেন্ট দিতে হবে না। অনলি থিং যেটা আছে যে এপ্রিল মে জুন, হ্যাঁ, এই 3টা মাস কেউ কোনো এভিকশন করতে পারবে না। এখন আপনার যদি কোনো টেনেন্ট, বা আপনি যদি নিজের টেনেন্ট হয়ে থাকেন, আর আপনি যদি ক্যাপাসিটি থাকার পরেও আপনি যদি রেন্ট না দেন, 3 মাস পরে না দেওয়ার পরে এই 3 মাসের রেন্ট সেম মর্গেজের মতোই আপনার ল্যান্ডলর্ড এসে বলবে যে আপনার 2000 টাইমস 3 6000 টাকা আপনার বাকি আছে, আপনি এটা কিভাবে দেবেন, একবারে দেবেন না মাসে মাসে 500 টাকা করে দেবেন, না এডিশনাল 300 টাকা করে দেবেন, ইউ হ্যাভ টু কাম আপ উইথ দিস মানি। হ্যাঁ, ওইটা যদি না করেন তখন আপনাকে 3 মাস পরে জুলাইতে আপনাকে কোর্টে নিয়ে যেতে পারবে আপনার ল্যান্ডলর্ডার, আনলেস ল যদি চেঞ্জ করে ওইটাকে এক্সটেন্ড করা না হয়। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড যে কথা শুনে একজন বললো যে না আমি রেন্ট দেবো না, হ্যাঁ, এটা করাটা ঠিক না। একজনের কথা শুনে যে আমি মর্গেজ দেবো না, এটা করা ঠিক না। ক্যাপাসিটি থাকলে ইউ হ্যাভ টু ডু বোথ। নিউ ইয়র্ক সিটি আর ফেডারেল গভর্নমেন্ট আনএমপ্লয়মেন্ট দিচ্ছে, এডিশনাল $600 দিচ্ছে মানুষকে ফর দ্যাট পারপাস, যে লাইফটা কন্টিনিউ হয়, যাতে এই চাকাটা ঘুরতে থাকে, যাতে আপনাদের পেমেন্ট গুলা মেনটেন হয়। এই পারপাসটাই এইটা হচ্ছে কি, এই এডিশনাল টাকাটা দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমাদের যে ওয়ারি, যেটা এখন যে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এইটাও কোনো সমস্যা না, সমস্যাটা অ্যাকচুয়াল সমস্যা হবে যে yes there are 30 million people এই দেশে যারা আনএমপ্লয়মেন্ট, 2 মাস পরে এই এডিশনাল 600 টাকাটা শেষ হয়ে যাবে। এরপরে কি হবে, তখন গিয়ে রিয়েল সিচুয়েশনটা বোঝা যাবে যে কি হয় না হয়। সো এখন আমাদের টেক ইট ওয়ান ডে এট এ টাইম, আমরা প্রত্যেক মাসে মাসে আমরা দেখতেছি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ব্যাংকরাও কেউ কোনো কিছুই জানে না, আমাদের সবাই
working in the dark. আমরা using our best ability, best judgment, আমরা সবাই ট্রাই করতেছে, ব্যাংকও সার্ভাইভালের জন্য ট্রাই করতেছে যে কিভাবে সার্ভাইভ করা যায় উইদাউট মানুষকে যে না করে, মানুষকে অসহায় না করে। সো এই জিনিসটা চলছে। আর এই ক্লারিফিকেশনটা আমি করতে যাচ্ছিলাম। আর আরেকটা জিনিস আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে ওই আমাদের কমিউনিটির বিজনেসের জন্য যে স্টিমুলাস, যেটা প্রথম $2 ট্রিলিয়ন, যেটার মধ্যে আপনার $350 বিলিয়ন একটা স্মল বিজনেসের জন্য যে কেয়ার একটা যেটা পেশ করা হয়েছিল, যে পিপিপি, পেরোল প্রোটেকশন, আমাদের অনেক বিজনেস কমিউনিটিতে ওই অপরচুনিটিটা মিস করেছেন। আমরা গত 3 সপ্তাহে, এটা আমাদের খুব ছোট একটা উইন্ডো ছিল, শুধু এপ্রিল মাসের মধ্যে 3 সপ্তাহে আমরা প্রায় 47টা বিজনেসকে আমরা প্রায় $6 মিলিয়ন ব্যবস্থা করে দিতে পারছি এটা প্রসেস করে। কিন্তু আমরা যেটা বুঝতে পারতেছিলাম যে আমাদের কমিউনিটিতে অনেক সমস্যা, আমাদের কমিউনিটির মানুষের কাগজপত্রের গোছানোর জন্য আমরা এই অপরচুনিটিটা নিতে পারি নাই। একটা সেকেন্ড আরেকটা ওয়েভ আসার কথা, নাজমুল ভাই যেটা বলছেন যে আরেকটা স্টিমুলাস প্ল্যান, $250 বিলিয়ন প্রোগ্রাম যেটা আসতেছে বিজনেসদের জন্য, স্মল বিজনেস, যাদের আমাদের পরিচিত মানুষের স্মল বিজনেস, যেরকম হিলসাইডের উপরের, 37 এর উপরের এইরকম বিজনেস ওনাদের জন্য একটা আসছে। কিন্তু কিছু পেপার ওয়ার্ক সবাইকে ঠিক রাখতে হবে। এমপ্লয়ি কয়জন ছিল ওইটা হিসাব দিতে হবে, এমপ্লয়ীদেরকে কত টাকা দেওয়া হয়েছে ওইটা হিসাব দিতে হবে, ট্যাক্স রিটার্ন 12 মাসের একটা ইনকাম স্টেটমেন্ট রেডি রাখতে হবে। আমার অ্যাডভাইস স্মল বিজনেস যাদের আছে, আপনারা এখন থেকে আপনারা একটা ওয়েভ মিস হয়ে গেছে, নো প্রবলেম, ওইটা মিস হয়েছে, কিন্তু নেক্সট ওয়েভ যেটা আসতেছে আমার মনে হয় এটা আবার আসবে, অন্তত আরো 2 বার একটা ওয়েভ আসবে আপনার ফান্ডিং এর জন্য, স্মল বিজনেসকে চালানোর জন্য। এইটাতে অপরচুনিটি নেওয়ার দরকার, এটা কাগজপত্র রেডি করে রাখাটা দরকার। নিজের ব্যাংকের সাথে আপনারা যোগাযোগ করবেন, ব্যাংকে যদি না করতে পারে তাহলে মনে করেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। ফার্স্ট চয়েস ইজ অলওয়েজ ইওর ব্যাংক। থ্যাংক ইউ সো মাচ জনাব ইসমাইল। এই বিষয়ে যদি কমিউনিটির হেল্প দরকার হয় তাহলে আপনাদের সাথে কিভাবে রিচ করবে মানুষ? আপনি আমাদের নাম্বার শেয়ার করতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেসটা শেয়ার করে দিতে পারেন আপনাদের ওয়েবসাইটে। ওকে, আমরা আমাদের ফেসবুকে আপনাদের টেলিফোন নাম্বার এবং আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমরা শেয়ার করে দেব, যাতে মানুষজন আপনাদের সাথে যোগাযোগ করে। প্রেফারেবলি ইমেলটাই প্রেফার, যাতে মানে যেটা লোকটা কম থাকার জন্য ইমেল টেক্সট ইজ প্রেফার। থ্যাংক ইউ নাজমুল। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা আপনি করেন, তাহলে আমরা একটু রুহুল আমিন সিদ্দিকী ভাইয়ের সাথে আলাপ করে আসি, তারপরে আপনি প্রশ্নগুলো করি। প্রশ্নটা বক্তব্য আগে হোক। হ্যাঁ, আমি রুহুল আমিন সাহেবের বক্তব্যটা শুনি, তারপরে আমরা একটু ইয়েতে যাবো। জনাব রুহুল আমিন সিদ্দিকী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, বিকজ আপনারা অনেক ভালো কাজ করছেন। বাংলাদেশ সোসাইটি এ পর্যন্ত ফ্রন্ট লাইনে একেবারে কাজ করছে প্রথম থেকেই, প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকেই। আপনি কি একটু ব্রিফ করবেন যে বাংলাদেশ সোসাইটি এ পর্যন্ত কি কাজ করেছে, এবং এরপরে আমরা জানতে চাইবো যে আপনারা সোসাইটির কিছু নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে কিছু ত্রাণ এবং মানুষের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন, ওই বিষয়টাও আমরা জানতে চাইবো। আর প্রথমেই জানতে চাইবো সোসাইটি এ পর্যন্ত কি কি কাজ করেছে। ধন্যবাদ তার ভাই সহ যারা অতিথি হিসেবে আছেন এবং যারা টাইম টিভির এই অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার কৃপায় আমরা এখনো বেঁচে আছি। আমাদের কাছের অনেক লোকজন এই দুনিয়া থেকে চলে গেছে এই প্যান্ডেমিকে আক্রান্ত হয়ে, করোনা ভাইরাসে আক্রান্ত। আপনারা জানেন, যখন বাংলাদেশ সোসাইটির প্রসঙ্গ আসে, তখনই আমার মনে পড়ে এই সংগঠনে যার নেতৃত্বে আমরা সংগঠন চলতেছিল, বর্তমান কমিটি জনাব কামাল আহমেদ, সে গত এপ্রিলের 5 তারিখে এই দুনিয়া থেকে সে বিদায় নেন, এবং সেই সাথে আমাদের আরেক কর্মকর্তা কার্যকরী সদস্য আজাদ বাকির, সেও 6 তারিখে আমাদের ছেড়ে চলে যান। কামাল ভাই যখন হসপিটালে যাওয়ার 4 দিন আগে, যখন এই করোনা ভাইরাসের আক্রমণ আমাদের কমিউনিটিতে শুরু হলো, একজন ভাই আমাদের মাঝ থেকে চলে গেলেন, ভাই বোন। তখন আমরা কনফারেন্সের মাধ্যমে সকলের সিদ্ধান্ত নিয়ে কমিটি এবং ট্রাস্টি বোর্ড যারা আছেন তাদের সাথে আলাপ করে একটা সিদ্ধান্ত
করছি যে এখন যে পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সোসাইটির বড় সংগঠন সবাই আশা করে আমাদের একটু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখানে কি করা যায়, আমাদের আর কিছু না পারি, যদি কোনো ভাই, বাংলাদেশি কোনো ভাই বোন যদি মারা যায়, আমাদের কবর আছে এনাফ। আমরা আশা করি যতটা কবর, যদি যেই ভাই বোনরা মারা যাবে তাদের জন্য আমরা ফ্রি ব্যবস্থা করে দেব, ফ্রি ব্যবস্থা করব। এতে যদি কোনো বিত্তবান ভাই বা বোন থাকেন, হয়তো কবর নেওয়ার পরে কেউ যদি সোসাইটিকে কোনো সহযোগিতা করতে চান তারা করতে পারেন, কিন্তু আমাদের পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে কোনো প্রেশার নেই। তো সেই ধারাবাহিকতায় যখন আমরা কার্যক্রম চলতেছিল, পরে 4 দিন পরে যখন কামাল ভাই হসপিটালে গেলেন, 1 সপ্তাহ থাকার পরে কামাল ভাই মারা গেলেন, তার ধারাবাহিকতাই আমরা কন্টিনিউ করতেছি। আমাদের মাঝ থেকে অনেক ভাই বোন চলে গেছেন। এই পর্যন্ত আমরা বাংলাদেশ সোসাইটির 122টি কবর আমরা কবরস্থ করেছি আমাদের বাংলাদেশি ভাই বোনদের, এবং এর ভিতরে আছে আমাদের অন্য কমিউনিটি, যেটা বাস্তবতা যেটা সেটা আমাকে বলতে হবে, যেমন অন্য ভিন দেশের মুসলমান ভাইয়েরা তাদের ফ্যামিলি থেকে অনেক রিকোয়েস্ট করে আমাদের থেকে কয়েকটা কবর নিচ্ছেন। যখন মারা গেছে তাদের উপায় ছিল না, কোনোখানি কবরের সন্ধান পায় না, অনেক জায়গায় যোগাযোগ করছে, নিরুপায় আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা আমাদের বোর্ডে কনফারেন্সের মাধ্যমে আমাদের সকলের সাথে যোগাযোগ করে আমরা সকলের সম্মতিতে সেটাও আমরা ব্যবস্থা করেছি। এছাড়া মনে করেন আমরা কমিউনিটিতে এখন যে খাদ্যের যে এটা চলতেছে, সব কমিউনিটি অনেকেই দিতেছেন, ফুড ড্রাইভ দিচ্ছেন। আমরা সোসাইটির পক্ষ থেকে কোনো ফুড ড্রাইভ দিচ্ছি না, কিন্তু সোসাইটির কর্মকর্তারা আমরা ব্যক্তি উদ্যোগে এবং কিছু কিছু অর্গানাইজেশনের সাথে আমরা নিজস্ব ফান্ড থেকে, কোনো সোসাইটির কোনো ফান্ড আমরা ইউজ করতেছি না, নিজস্ব ফান্ড দিয়ে আমরা এই কার্যক্রমটা চালাই যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যেখানে থাকুক না কেন, অনেকে প্রকাশ্যে, অনেকে নীরবে, আমরা এই কমিউনিটি অনেক ফোন করলে আমাদের কাছে আসে। আমরা চেষ্টা করি কারো মাধ্যমে না কারো মাধ্যমে, নিজেরা যে বা কোনো গ্রুপের মাধ্যমে আমরা এগুলা সমাধান করার চেষ্টা করতেছি। আমরা চেষ্টার কোনো ত্রুটি নেই। তারপরে হয়তো যেই অবস্থা চলতেছে, কতটুকু আমরা এইভাবে করতে পারবো, কতদিন পারবো, তা সামনে ভবিষ্যতে বলা যাবে আর কি। এই মুহূর্তে তো আমরা এর বেশি কিছু বলতে পারতেছি না। ধন্যবাদ। থ্যাংক ইউ। জনাব নাজমুল হাসান, আপনার কি কোনো প্রশ্ন আছে যে যারা আছেন আমাদের প্যানেলের মধ্যে, এটা কারো আছে? হ্যাঁ, আমার ওই যে আমাদের ইসমাইল ভাই যে কথাটি বলছিলেন যে স্টিমুলাসের প্যাকেজ নিয়ে, কিছুক্ষণ আগে এটা হাউসে ভোট হয়েছে, হাউসে পাস করেছে, কিন্তু সিনেট এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না, যেটা আমি আগে উল্লেখ করেছি। অর্থাৎ এই বিলটা একটু আমার মনে হচ্ছে যে এটা একটু রিভাইজড হলে, সিনেটও একটা বিল দিতে চায়, কিন্তু রিভাইজড হইতে হবে। তারা এটাকে একটু লিবারেল, বেশি উদারনৈতিক বলছে হাউসের বিলটাকে। তবে উনি যেটা বলেছেন, আশাবাদ ব্যক্ত করেছে যে স্টিমুলাস প্যাকেজ অবশ্যই আসবে, আসতে হবে, এছাড়া আমেরিকান ইকোনমিকে সার্ভাইভ করানো খুব মুশকিল হবে। তবে কি ফরম্যাটে আসবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বেশি দেখার জন্য। কিন্তু আরেকটি যেটা গতকালকে আমরা আলোচনা করেছি, আনএমপ্লয়মেন্টের ব্যাপারে। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অনেকেই আরেকটা কথা বলে রাখি, যেটা উনি বলেছেন যে পে চেক প্রোটেকশনের অধীনে অনেকেই কিন্তু সেলফ এমপ্লয়েড হিসেবে আনএমপ্লয়মেন্ট নেবার পরে আবার পে চেক প্রোটেকশনেরও অ্যাপ্লাই করেছেন। আর যিনি আনএমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, তিনি আবার তো কাউকে পে চেক প্রোটেকশনের জন্য এটা নীতিগতভাবে আবেদন করতে পারেন না, কিন্তু অনেকে করেছেন এবং করে এখন অনেকেই, আমি শুনেছি কয়েকজনের চিঠি পেতেও শুরু করেছেন যে বিভিন্ন। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যতটা গভর্নমেন্টকে প্রাথমিকভাবে প্যান্ডেমিকের ক্ষেত্রে উদারনৈতিক মনে করেছিলাম, এখন কিন্তু সেটি নেই। বিভিন্ন জন বিভিন্ন রকম ফ্রড, ভুল তথ্য, এগুলোর জন্য চিঠি পেতে শুরু করেছেন বলে আমি শুনেছি। এবং বিশেষ করে যারা স্মল বিজনেসের লোন নিয়েছেন তারাও কয়েকজনের চিঠি পেয়েছেন, তাদের কাগজপত্র চেয়েছেন, কারণ প্রথম দিকে এরা অ্যাপ্রুভ করেছে ব্যাংক, কিন্তু পরবর্তী তারা কাগজপত্র চেয়েছে শুরু। আমরা একটা খবর জেনেছি যে একটি কোম্পানি তারা আপনার এই বিভিন্ন জোড়াতালি দিয়ে কাগজপত্র সাবমিট করে লোনও পেয়ে গেছে। পাওয়ার পরে এখন দেখা যায় আসলে তারা যাদের নাম দিয়েছে কারো নামই নাই, ভুয়া সব নাম দিয়েছে। একাধিক চিঠি পেয়েছে, কারণ এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ভেরি সুন আমরা অবাক হব না যদি কেউ গ্রেফতার হন। কিন্তু যে কথাটি আমি বলার চেষ্টা করছি যে অতীতের অনেকেই অনেক সময় অনেকভাবে কাগজপত্র, ভুল কাগজপত্র দিয়ে অনেক সুবিধা পেয়েছেন, কিন্তু ভবিষ্যতে এটা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ এখন ফেডারেল গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্টই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে ব্যাপকভাবে। এবং আপনি যদি 50টা ফর্মের একটি জায়গায় কোনো অপ্রাসঙ্গিক কিংবা অসঙ্গত তথ্য দেন, সেটা কিন্তু হিউম্যান যদি বের করতে নাও পারে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটা বের করে হচ্ছে, এবং এটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ইমিগ্রেশন থেকে শুরু করে সবকিছুতেই। এই যে ফিঙ্গারপ্রিন্টিং, ডিজিটাল ইমেজিং, সবকিছুতে। তো আমি সেই জন্য বলছি যে আমাদের কমিউনিটির মানুষকে অনেক সতর্ক হতে হবে।
কোনো প্রকার মিথ্যা তথ্য দেওয়া ঠিক হবে না, উচিত হবে না, এবং কারণ তারা বিপদে পড়তে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন যে নাগরিক না হলে যাদের গ্রিন কার্ড আছে কিংবা অন্য কোনো রকম ইমিগ্রেশন সুবিধার লাইনে আছেন, তাদের জন্য এই ধরনের কাজে লিপ্ত হওয়াটা খুবই রিস্কের ব্যাপার, খুবই রিস্কের ব্যাপার। এই ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন। কয়েক হাজার ডলারের জন্য আমেরিকার এতদিনের ভালো জীবনটাকে ধ্বংস হতে দিবেন না। আর আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের যে ফর্মটি আছে এটি এখন একটি ফর্ম, দুটি ফর্ম আর নাই, এবং এই ফর্মটিও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা গাইডেড। গুগল এই ফর্মটি তৈরি করছে নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্ট। সেখানে একটি প্রশ্ন আছে, কিন্তু আপনারা অনেকে হয়তো খেয়াল করেননি, যে হাউ মেনি আওয়ার্স ইউ আর আনঅ্যাভেলেবল ডিউরিং দিস উইক। এখন সেখানে আপনি প্যান্ডেমিকের জন্য ঘরে আছেন, সেই জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনাকে কোনো অবস্থাতেই বলতে পারবেন না যে আপনি কোনো আওয়ারের জন্য আনঅ্যাভেলেবল। তো সেই কারণ আপনি ঘরে আছেন, তারা প্রমাণ করতে চাচ্ছে ওই প্রশ্নটা দিয়ে যে আপনি সর্বসময় অ্যাভেলেবল কিনা। এখানে 1 0 1 2 3 4 এইভাবে দেওয়া আছে, ভেরি ট্রিকি কোয়েশ্চেন। এবং এই ব্যাপারে এটা যদি আপনার কেউ একজন ভুল করে, সেই ভুলটা টেলিফোন করে, চিঠি লিখে, ইমেল, কারণ আপনি অলরেডি বলে দিয়েছেন, আপনাকে অলরেডি ডিসকোয়ালিফাই করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন। আরেকটা ব্যাপার, একটু আগে আরেকটি খবর বলে রাখছি যে ট্রাম্পের খবর আমাদের অনেক দর্শকই জানতে চান। একটু আগে নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ একটি খবর এসেছে, তিনি $100 মিলিয়ন ডিজিটাল অ্যাডে ব্যয় করবেন ট্রাম্পকে হারানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি জনাব মুস্তাফিজুর রহমান আপনার কাছে যাচ্ছি। আপনার লাস্ট যে বিষয়টি আপনি বলতে চাচ্ছিলেন যে কমিউনিটির প্রতি আপনার বিং এ ডক্টর এবং আপনার একজন এক্স পেশেন্ট হিসেবে কমিউনিটির প্রতি আপনার সাজেশন যদি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি বলতে পারেন। না, আমি যেটা সাজেশনটা বলতে চাই সেটা অনেকেই আমি জানি রিপিট করেছেন, কিন্তু আমি আবারও রিপিট করছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, সবার জানা উচিত এবং সবার ফলো করা উচিত। সেটা হলো যে আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই এই ভাইরাসকে হালকাভাবে নেব না। কারণ আমরা দেখছি এখন পর্যন্ত, আমি যতদূর জানি, যে আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ পরিচিত, আমরা পরিচিত লোককে, স্বজন হোক, আমার বন্ধু হোক, আমার পরিচিত হোক, কেউ না কেউ আমরা হারিয়েছি। তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, আমি একজন নিজে ডাক্তার হিসাবে না, একজন করোনা রোগীর হিসাবে এবং আমি একজন সার্ভাইভাল হিসাবে আমি বলবো, প্লিজ আপনার নিজের জন্য, আপনার নিজের পরিবারের জন্য, আপনার নিজের প্রতিবেশীর জন্য, আপনার বৃদ্ধ বাবা মা এবং যারা আত্মীয় স্বজন তাদের জন্য আপনারা কখনোই এটাকে হালকাভাবে নেবেন না। এই দেশে এবং আমাদের বাংলাদেশের সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা নিয়ম মেনে চলুন, যেভাবে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কোয়ারেন্টাইন করুন, আপনারা ডিস্টেন্স মেনটেন করুন, আপনারা হাত পরিষ্কার করুন, আপনারা মাস্ক ব্যবহার করুন, এবং আপনারা যদি দুর্ভাগ্যবশত কোনো ক্রমে যদি আক্রান্ত হয়ে থাকেন এই ভাইরাসে এবং সেটার জন্য টেস্ট করার ব্যবস্থা করেন, আপনারা কোনো ধরনের দেরি করবেন না। টেস্ট করানো হলে আপনি জানবেন যে আপনার এটা যদি হয়ে থাকে তার জন্য কি চিকিৎসা যেতে হবে, কোথায় যেতে হবে, তার প্রস্তুতি নিতে পারবেন। এবং যখনই আপনি ফিল করবেন অসুস্থ, যে আপনার ঘরে থাকা উচিত না, আপনি কখনো দেরি করবেন না। অনেকে আছেন, আমি শুনেছি যে হসপিটালে গেলে পরে আমার অবস্থা আরো খারাপ হবে, আমি বাড়িতে থাকতে চাই। টাইমিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি মনে করি এই ডিজিজের ক্ষেত্রে, সময় আপনি যদি ঠিক সময়ে হসপিটালে না পৌঁছাতে পারেন, ডাক্তাররা অনেক সময় আপনাকে সাহায্য করতে পারবেন না। আপনি যদি ঠিক সময়ে যান, তাহলে আল্লাহ দিলে হয়তো আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবেন। এই জন্য টাইমিং এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি বলবো, যে সেটা হলো যে আমাদের ডাক্তার সমাজেও যে জিনিসটা আমাদের ছিল, যে আমরা নতুন ভাবে সবকিছু শিখছি এই ডিজিজের। যেমন আমরা আসলে প্রথমে মনে করছিলাম যে শ্বাসকষ্টজনিত কারণে আমরা শুধু মারা যাচ্ছি, না, এখন দেখা যাচ্ছে যে এই ভাইরাসে প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করে। এটা কিডনিকে এফেক্ট করে, হার্টকে এফেক্ট করে, লাংকে তো এফেক্ট করে, সেটা আমরা জানি নিউমোনিয়ার মাধ্যমে। এছাড়া লিভারকে এফেক্ট করে, সবকিছু, ব্রেনকে এফেক্ট করে। তো সেই জন্য একটা মেজর জিনিস হচ্ছে আমাদের এই অসুখে যারা মানে মডারেট টু সিভিয়ার ভাবে এফেক্টেড হচ্ছে, তাদের ব্লাড ক্লট তৈরি হয় শরীরের মধ্যে। যেই ব্লাড ক্লট গুলো বিভিন্ন অর্গানের মধ্যে, যে সেই অর্গান গুলোকে অকেজ করে দেয় বা স্ট্রোক করে। সেই জন্য ব্লাড থিনার, যেটা রক্ত পাতলা করার যে ওষুধটা, সেই ওষুধটা এখন ইনভেরিয়েবলি ইউজ করা হচ্ছে। যে জিনিসটা আমি যখন হসপিটালে ছিলাম আমাকে ইউজ করা হয়েছে। তো সেই জন্য ডাক্তার সমাজরা এখন এই ব্যাপারে সতর্ক হয়েছেন। আপনাদেরকেও সতর্ক হতে হবে যে আমার যদি অসুস্থতা হয়, আমি ঘরে বসে চিকিৎসা নেব না,
আমি ডাক্তারের সাহায্য নেব। থ্যাংক ইউ এটাই আমি সবাইকে বলতে চাই। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মুস্তাফিজুর রহমান। জনাব ফাহিম জান, আপনি যদি জাস্ট 30 সেকেন্ডে আপনার লাস্ট কোনো সাজেশন কমিউনিটিকে বলতে চান। সাজেশন এটাই হলো যে আপনারা ওই যে বাইরে গুজব শুনে আপনারা যদি মর্গেজ পে না করতে চান কিংবা রেন্ট পে না করতে চান, আমাদের কাছে আপনারা কল করতে পারেন, আমাকে কিংবা ইসমাইল ভাই কেউ কল করতে পারেন, এন্ড উই ক্যান গাইড ইউ। আপনাদেরকে আমরা রাইট ওয়েতে গাইড করতে পারবো। ডোন্ট টেক এন অ্যাডভান্টেজ, আপনার সিস্টেম অ্যাডভান্টেজ নিয়েন না। কারণটা হলো ওই যে কিছুক্ষণ আগে নাজরুল ভাই বললেন, ওই যে সিস্টেম অ্যাডভান্টেজ নিয়ে অনেকজন লোক বিপদে পড়েছে অলরেডি এবং পড়বে। এটা দেখবেন আপনারা, বেশি দিন না, সেটা মাস দুয়েকের ভিতরে অনেক খবর চলে আসবে। থ্যাংক ইউ, সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ। জনাব ইসমাইল, আপনি কিছু বলবেন? 30 সেকেন্ড আমাদের আছে, সময় আমাদের খুব শর্ট। থ্যাংক ইউ। না, আমি মানে আমার হচ্ছে গিয়ে যে সবাই ভালো থাকুন আর সুস্থভাবে থাকুন। আর আমাদের কমিউনিটিতে যেটা যেটা সবাই বলতেছেন যে আমাদের এখানে অনেক অপরচুনিটি আছে, অনেক ধরনের ফেসিলিটি আছে, গভর্নমেন্ট থেকে, ফেডারেল গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে, নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট থেকে। আপনারা জেনে শুনে কিভাবে এটা করতে হয় ওইটা রাইট ওয়েতে আপনারা করুন। অপরচুনিটিটা আপনাদের নেওয়া উচিত। এটা আমাদের মতো আমাদের জন্য রাখা হয়েছে, আমরা ট্যাক্স দেই যাতে আমরা এই বেনিফিটটা এরকম সময় পাই। এটা আনফরচুনেট, আমরা যদি এটার অ্যাডভান্টেজ নিতে না পারি, তবে এইটাকে ঠিক মতো ভালো করে সবাইকে এইটা করতে হবে। আপনার নিজের ব্যাংকের সাথে গিয়ে করতে হবে, কথা বলে, আপনার অ্যাকাউন্টেন্টদের সাথে কথা বলে, কাগজপত্র ঠিক করে সবকিছু করতে হবে। এটাই আমার। সবাই ভালো থাকুন আর থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জনাব রুহুল আমিন সিদ্দিকী, যদি বাংলাদেশ সোসাইটি, এখনো তো সোসাইটির অনেকেরই প্রয়োজন, হেল্প দরকার, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করার আমরা যারা আছি কার্যকরী কমিটির সকলের নাম্বার আছে, এবং ব্যক্তিগতভাবে আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি 9174765382। যদি যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল দিবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের কমিউনিটিকে পাশে থাকার জন্য। এবং আমাদের জানেন যে কবরস্থান আছে, আল্লাহর রহমতে ভালো নিউজ আসতেছে, এখন আমাদের মৃত্যুর হারও কমে গেছে। আমরা চাই না কোনো ভাই বোন আমাদের মাঝ থেকে চলে যাক, তারপরও যদি যায়, আমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয়, কোনো ভাইয়ের খবর রেডি আছে, আমরা কবর প্রোভাইড করবো। তাছাড়া যদি কোনো ভাইয়ের কোনো ফুডের জন্য দরকার হয়, পার্সোনালি আমাদেরকে কল দিতে পারেন। আমার নিজেকে বা আমাদের কার্যকরী কমিটি যারা আছে সবার কাছ থেকে যোগাযোগ করতে পারেন। আমরা সোসাইটি না হোক, আমরা ব্যক্তিগতভাবে যে কাজ চালিয়ে যাচ্ছি, আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাজমুল হাসান, আপনাকে জানতে চাই যে সামনে ঈদ আসতেছে, দোকানপাট খুলছে আস্তে আস্তে। আজকে আমি কিছু সিটির মধ্যে কিছু ঘুরলাম, কিছু হাইওয়েতে গিয়েছিলাম, এই প্রথম আজকে ট্রাফিক জ্যামে পড়েছিলাম। তো এই অবস্থার প্রেক্ষিতে একজন কমিউনিটির ভেটারান জার্নালিস্ট হিসেবে আপনার সাজেশন কি হবে কমিউনিটির? আমি তো সবাইকে আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। তার কারণ আপনারা হয়তো অনেকে জানেন, এই প্যান্ডেমিকের শুরুতে জ্যাকসন হাইটে যেইভাবে মানুষ বাজার করছিল, সেটা যদি ঈদের বাজার হিসেবে আবার চলে আসে আমাদের সামনে, আমাদের জন্য কিন্তু সমূহ বিপদ আছে অবশ্যই। এবং এইবার আপনারা সবাই জানেন যে ঈদের ব্যাপারটি আর গতবারের মতো নেই। আমরা সবাই ঘরে বসে ঈদ করতে হবে মনে হচ্ছে, এবং পুরোপুরি মনে হচ্ছে। এবং কোনোভাবেই গভর্নর আজকে বলেছেন কোন রকম কনভেনশন অ্যালাউ করা হবে না, ইভেন যদি অর্থনীতি সচল করা হয়, কারণ সেটা 4th স্টেজে। অতএব আমাদেরকে থাকতে হবে ঈদের ব্যাপারে। অনেকেই হয়তো সে একটা প্রস্তাব শুনেছিলাম কিছুদিন আগে যে ভাড়া হবে, সেটি কোনোভাবেই বাস্তবসম্মত নয় বর্তমান পরিস্থিতিতে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সৌদি আরবে ঈদের সময় কিন্তু কারফিউ জারি করা হয়েছে। অতএব আমাদেরকেও খুব সতর্ক থাকতে হবে। ধর্মের প্রতি আমাদের আবেগ অবশ্যই আছে, ঘরে বসে ধর্মের কাজ পালন করাটা এই মুহূর্তে সবচেয়ে উত্তম কাজ। এবং আমাদের প্রয়োজন ছাড়া, প্রয়োজন থাকলে আপনি বাজারে যেতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া শুধু তামাশা দেখার জন্য, অন্য কারোর বাসার মানুষকে দেখার জন্য, করার জন্য বাজারে যাওয়া ঠিক হবে না কোনোভাবেই। আপনারা সবাই ভালো থাকুন। আর রুহুল আমিন সিদ্দিকী ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ সোসাইটি এই পর্যন্ত কয়জন বাইরের মানুষকে কবর দিয়েছেন যারা আমাদের কমিটির ভিতরে না? কয়জন? আমার কাছে 6 জনের হিসাব আছে। 6 জন আমরা বাইরের কমিউনিটি দিই, তারা নিরুপায় হয়ে আমাদের ফ্যামিলি এবং এতেও কল দিয়ে যার জন্য মানবিক দিক বিবেচনা করে আমরা করতে হয়েছে। এগুলা আপনারা নিজেরা এটা মাইনে নিতে হবে। আপনারা যে খাবারের ব্যাপারটি বলেছেন, আমাদের সময় শেষ হয়ে গেছে। জি জি, মেয়র যে খাবারের ব্যাপারটা করেছেন রমজানের, সেটার ব্যাপারে
যদি আপনারা যদি কোনোভাবে সেখান থেকে খাবারগুলো এনে আমাদের হালাল খাবার পরিবেশন করতে পারেন। আমি যতটুকু জেনেছি ব্রুকলিন একটি দেওয়া হচ্ছে খাবার এইভাবে, আমরা জ্যাকসনের কিংবা কুইন্সে এখনো সেভাবে দেখিনি, সবাই বাসায় পৌঁছে দিচ্ছে, কিন্তু এই সিটের খাবারগুলো কিন্তু নষ্ট হচ্ছে খাবার, এবং আপনারা যদি সেখান থেকে সংগ্রহ করতে পারেন এটা ভালো হবে কমিউনিটি। ধন্যবাদ তাহের। জি, থ্যাংক ইউ। রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আপনার, আমার মনে হয় যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। জি অবশ্যই আমরা এটা নিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি কমিউনিটির জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো, আমরা আপনার কথা আমরা স্মরণ করব এবং এটা আমরা কমিউনিটির পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ডক্টর মুস্তাফিজুর রহমান আপনাকে। আশা করি আপনি ভালো ফিল করবেন। জি থ্যাংক ইউ। আপনি আশা করি আপনি আরো ভালো ফিল করবেন এবং কমিউনিটির প্রতি আপনার যে কমিটমেন্ট, আপনার যে সার্ভিস, সেই সার্ভিস কমিউনিটি পাবে ইন ফিউচার ইনশাআল্লাহ। জনাব ফাহিম জান, জি থ্যাংক ইউ। জনাব ফাহিম জান, as always you are a great person. আপনার আশা করি আপনি কমিউনিটিকে হেল্প করবেন এবং আপনার যে সার্ভিস এবং সাজেশন সেটা অব্যাহত থাকবে। জনাব ইসমাইল, আপনাকেও শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি সময় দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরো আনতে হবে অনেক সময়, কারণ বিকজ আপনি জানেন ক্রাইসিস টাইম উই আর পাসিং, আমাদের কমিটির অনেক হেল্প এবং সাহায্য এবং পরামর্শ দরকার হবে আপনাদের। জনাব রুহুল আমিন সিদ্দিকী, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব নাজমুল হাসান, as always আপনি যে সার্ভিস দিয়ে আসছেন, ইটস এ গ্রেট সার্ভিস, এবং আশা করি কমিউনিটি একদিন এটা রিকগনাইজ করবে যে একজন সাংবাদিক হিসেবে যে প্রতিদিন রাত 1 ঘন্টা সময় আপনি দিয়ে যাচ্ছেন, ইট ইজ এ গ্রেট সার্ভিস ফর দি কমিউনিটি। ধন্যবাদ সেই সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। এবং আমি যেটা আগে বলছিলাম যে আস্তে আস্তে ভিড় বাড়ছে রাস্তাঘাটে, ওয়েদার কিছুটা ভালো হচ্ছে, বাট মনে করবেন যে সবাই বলছেন যে এই যে প্যান্ডেমিক, এই যে রোগ, এই রোগ খুবই ডেঞ্জারাস এবং এটা আবার ফিরে আসতে পারে। এই বিষয়টি আমার সবার বিবেচনায় রেখে আমাদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে, যে এই বিষয়টিকে বিবেচনায় রেখে যে আমাদের আগে বাঁচতে হবে, তারপরে আমাদের অন্য কিছু। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। খোদা হাফেজ।